দলের নেতা মন্ত্রী বিধায়কদের একের পর এক মন্তব্য বারবার বিড়ম্বনা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি ক্ষমাও চাইতে হয়েছে মদন মিত্রকে। অস্বস্তি ঢাকতে এবারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় নিষেধাজ্ঞা জারি হলো তৃণমূলের অন্দরে। দলের শেষ কথা তিনি আরও একবার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কি ড্যামেজ কন্ট্রোল করতে পারবে শাসক দল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম দিদি নাম্বার 1। যে ঝামেলা করছে ধরে বার করে দেবো। আমি মানি না। তার উপর নজর কিন্তু পার্টির রয়েছে, অদৃশ্য চোখ সবার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। দলের বিশ্বস্ত সৈনিকরাই যখন শীর্ষ নেতৃত্বের পদ নিয়ে দ্বিধা বিভক্ত, তখন আর কাকে ভরসা করবেন তৃণমূল নেত্রী? শুধুই দলের প্রথম ও দ্বিতীয় নিয়ে লড়াই নয়, এরই মধ্যে আইপ্যাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুনুন আরো একবার। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে, আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। মদনের ঠিক আগেই কল্যাণ দলের 1 ও 2 নম্বর নিয়ে কি বলেছিলেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। এ তো গেল দলের অন্দরের বিষয়, কিন্তু প্রকাশ্যে মন্তব্য করে মন্ত্রী ফিরহাদ হাকিম অথবা বিধায়ক নারায়ণ গোস্বামীও দলের বিড়ম্বনার কারণ হয়েছেন। আর সেই অস্বস্তি এড়াতেই এবার সংবাদ মাধ্যমে মুখ খোলায় নিষেধাজ্ঞা জারি হলো তৃণমূলে। অধিবেশন শুরু হবে তার ঠিক আগে অর্থাৎ 12:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা বা বিধায়করা রয়েছেন তাদেরকে একত্রিত করে নওসার আলী কক্ষে একটি বৈঠক করেন। সেখানে প্রথমেই বলা হয়েছে কেউ ভুলভাল মন্তব্য করবেন না এবং তার পাশাপাশি যারা স্পোক্স পার্সন রয়েছেন দলের হয়ে তারাই একমাত্র কথা বলবেন, অন্য কেউ কথা বলবেন না। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তো আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন? মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন, 2 হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন, একটা ডেবরার হুমায়ুন কবির, আরেকটা ভরতপুরের হুমায়ুন কবির, আরেকটা আপনার এই বলাগড়ের যে এমএলএটা মাঝে মাঝে কান্দাকাটি করে মনোরঞ্জন ব্যাপারী, এর কাছ থেকে নিতে পারেন। দলের তিনিই শেষ কথা। এ কথা কেন বারবার বলতে হয় তৃণমূল নেত্রীকে? দলের একটা অংশ সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির দিকে ঝুঁকছে এবং প্রকাশ্যে সেটা বলছে বলে। তৃণমূলে অন্তর্কলহ ছিল, আছে, থাকবে, কিন্তু সেই কলহ ব্যানার্জি পরিবারের অন্দরে ঢুকলে কি দলটা বাঁচবে? রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টেও ঝুলে রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। এদিন এসএসসি মামলার সব পক্ষের মন্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যোগ্য অযোগ্যদের আসল তথ্য জানা অসম্ভব, মামলার রায়দান স্থগিত রাখল আদালত। এ যেন শেষ হয়েও হইল না শেষ। সোমবার এসএসসি মামলার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে, যদিও মিলল না সমাধান সূত্র। এসএসসি মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ঝুলে রইল 26,000 শিক্ষকের ভবিষ্যৎ। সিবিআই কমিশন ও রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। এরপরই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব। সুপ্রিম কোর্টে কমিশন জানায় তাদের কাছে র্যাঙ্ক জাম্প ও প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য আছে, ওয়েমারশিটে কারচুপির তথ্য নেই। সরকারের আইনজীবীদের দাবি এত শিক্ষকের চাকরি বাতিল হলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। যদিও সিবিআই চাকরি বাতিলের রায় বহালের পক্ষেই সওয়াল করেছে। দুর্নীতির শিকড় এতটাই গভীর যে শীর্ষ আদালতও মেনে নিচ্ছে আসল তথ্য জানা কার্যত অসম্ভব। তাহলে কি হতে চলেছে 26,000 চাকরির ভবিষ্যৎ? যোগ্য অযোগ্যদের আলাদা করা না গেলে কি সিবিআই এর দাবি মেনে প্যানেল বাতিল করবে শীর্ষ আদালত? কোন পথে আসবে সমাধান? পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। যৌবন, বয়স সব কেড়ে নিল এই সরকার। মেনুর মতো করে লিস্ট তৈরি করে চাকরি বিক্রি করেছে। 2011 সালের পরে এই রাজ্যের সরকারটা আসার পরে তৃণমূলের সরকার একটা পরীক্ষাও দুর্নীতি ছাড়া হয়নি। চাকরির দাবিতে দীর্ঘদিন রাস্তায় বসে এসএলএসটি চাকরি প্রার্থীরা।
এদিকে যোগ্য অযোগ্য আলাদাই করতে পারল না কমিশন। কি হবে 26,000 চাকরির ভবিষ্যৎ? কবে মিলবে সমাধান সূত্র? রিপাবলিক বাংলা। বাজেট অধিবেশনের আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক। বাংলায় বাজেট বক্তৃতা পড়ার সময় রাজ্যের আইন শৃঙ্খলাকে ভালো বলেই মন্তব্য সিভি আনন্দ বোসের, সেখানেই প্রতিবাদ বিজেপির। অবশ্য রাজ্যপালের চাপে পড়ে বক্তৃতার বেশ কিছু অংশ পাল্টানো হয়েছে বলে দাবি বিজেপির। সোমবার থেকে শুরু হলো তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। প্রথমতই রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়, কিন্তু রাজ্যপালকে স্বাগত জানানো নিয়ে প্রথমেই সংঘাত। বিরোধী দলনেতা না যাওয়ায় মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ স্বাগত জানান রাজ্যপালকে। মহামান্য রাজ্যপালকে রিসেপশন দেওয়া যায়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বললো যে রিসেপশনে মানে থাকবেন। আমি বললাম না, ওটা তো অধ্যক্ষের কাজ। বিধানসভার রীতি অনুযায়ী রাজ্যপালের ভাষণের বয়ান সরকার লিখে দেয় এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই রাজ্যপালের হাতে ওঠে। কিন্তু এবার রাজ্যপাল নিজে সেই ভাষণে বদল করিয়েছেন বলেই দাবি করেন শুভেন্দু। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন। যদিও বিরোধী দলনেতার দাবি খারিজ করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। যে পাঠ করলেন আজকে তিনি, কিন্তু নিশ্চয়ই সরকারি চিরকালীন গভর্নান্স অ্যাড্রেসে যেটা বলেন সেটা সরকার লিখে দেয়। কোনো অ্যাডিশন অল্টারেশন থাকলে সেটা মানে রাজ্যপাল প্রস্তাব দেন, সেটা সরকার মেনেও নেওয়া হয়। আমার মনে হয় উনি এই প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। কিন্তু বিতর্কের এখানেই শেষ নয়। বাজেট অধিবেশনের ভাষণের প্রথম পাতার 5 নম্বর পয়েন্টে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে প্রবল আপত্তি বিরোধীদের। বাজেট যে ভাষণ আজকে রাজ্যপাল পাঠ করেছেন এবং সেইখানে দেখা যাচ্ছে 1 নম্বর পাতার 5 নম্বর পয়েন্টে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বাড়িয়ে চাড়িয়ে কথা বলা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং রাজ্যে যতগুলো পুজো হয়েছে, সেটা সরস্বতী পুজো হোক, দুর্গা হোক বা কালী হোক, যে কোনো পুজোর পরিস্থিতি খুব শান্তিপূর্ণভাবে হয়েছে এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে, এমনটা দাবি করা হয়েছে। অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে 9ই আগস্ট, তারপরে অন্তত 10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে, একটার কথাও উল্লেখ এখানে নেই। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে তীব্র সংঘাত হয় রাজ্য রাজভবনে। রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশনের সূচনা হয়। এবারও রাজ্যে লিখে দেওয়া বয়ানে সিভি আনন্দ বোস কোনো সংশোধন করেন কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শেষ পর্যন্ত কেন্দ্রের বিরোধিতার অংশটিকে লক্ষ্য করেই ভাষণ পাঠ করলেন রাজ্যপাল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।